মশার কামড়ে বিরক্ত হননি এমন মানুষ বোধহয় কোথাও খুঁজে পাওয়া যাবে না। মশার কামড় থেকে মানব শরীরে বাসা বাঁধতে পারে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার মতো রোগ। মশারি কয়েল স্প্রে ব্যবহার করার সময় মশা তাড়ানো যায় ঠিকই, কিন্তু এমন অনেক সময় আছে যখন কিনা আমরা মশারি কয়েল স্প্রে কিছুই ব্যবহার করতে পারবো না, কিন্তু সেই মুহূর্তে যদি আমরা কোনো প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু এই প্রাকৃতিক পদ্ধতিগুলো যদি কাজে লাগানো যায়, তাহলে মশা কিন্তু আমরা এড়িয়ে চলতে পারবো। সামান্য ঝড় বৃষ্টি হলেই মশার উৎপাত শুরু হয়ে যায়, বিশেষত বাড়ির কাছে জঙ্গল কিংবা নর্দমা থাকলে তো কথাই নেই। দিনে রাতে মশাদের প্যানপ্যানানি থেকে রেহাই পেতে অনেকেই বাজার থেকে হালফিলের নানান সামগ্রী কিনে নেন। তবে বেশ কিছু ঘরোয়া উপায় রয়েছে যা দিয়ে মশাকে তুড়ি মেরে ঘর থেকে দূর করা যায়। মশা মানেই ম্যালেরিয়া, চিকুনগুনিয়া কিংবা ডেঙ্গির মতো ভয়। এই সমস্ত রোগের উপদ্রব থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখার জন্য কিন্তু আমাদের বেশ কিছু প্রাকৃতিক উপায় মেনে চলতে হবে। কেননা বাজারজাত যদি আমরা কোনো কিছু কেমিক্যাল যুক্ত জিনিস ব্যবহার করে থাকি মশা তাড়ানোর জন্য, সেগুলো কিন্তু আমাদের শরীরে নানান রকম ক্ষতি করতে পারে। শুধুমাত্র বড়দের না, সাথে বাচ্চাদেরও অনেক রকম ক্ষতি করতে পারে। শ্বাসকষ্ট থেকে শুরু করে নানান রকম র্যাশ কিন্তু হয়ে যায় অনেক সময়। তো সেই সমস্ত প্রাকৃতিক উপায়গুলো দিয়ে যদি আমরা ঘরোয়াভাবেই মশা দূর করতে পারি, তাহলে কিন্তু সেটা আমাদের জন্য অনেকটাই ভালো হবে। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি রসুন। আর রসুন যে কেবলমাত্র আমরা খাওয়ার কাজে ব্যবহার করি বা রান্নায় ব্যবহার করি তা কিন্তু নয়। রসুন কিন্তু আমাদের অনেকগুলো কাজেই ব্যবহার করা হয়। তার জন্য এখানে আমি রসুন নিয়ে নিয়েছি, আর রসুন দিয়েই সুন্দর মতো আজকে মশা তাড়ানোর কাজটা করে ফেলবো। শুনলে হয়তো অবাক হচ্ছ বন্ধুরা, পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে কত সহজে রসুনের সাহায্যে মশা আমরা তাড়িয়ে ফেলতে পারি। তার জন্য এখানে আমি যে রসুনগুলো নিয়ে নিয়েছি, প্রায় এখানে আমার 200-250 গ্রাম মতো রসুন আছে। তো রসুন থেকে আমি সমস্ত খোসাগুলোকে কিন্তু ছাড়িয়ে নেব। তো যখন আমরা রান্নায় রসুন ব্যবহার করি না, তখন কিন্তু এই রসুনের খোসাগুলো আমরা ফেলে দিই রসুনগুলো যখন ছাড়াই। তারপর এই ফেলে না দিয়ে যদি বেশ কদিনের রসুনের খোসা আমরা জমিয়ে রাখি, সেক্ষেত্রে দেখবে বন্ধুরা অনেকটা রসুনের খোসা হবে আর কাজটা করতেও কিন্তু সুবিধা হবে। তো তার জন্য এখানে আমি বেশ খানিকটা রসুনের খোসা ছাড়িয়ে নিলাম। প্রায় ১ মুঠ মতো রসুনের খোসা এখানে আমার লাগবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এরপর এই খোসার মধ্যে আমি দিয়ে দেবো বেশ খানিকটা আদা। হ্যাঁ বন্ধুরা, যেই আদা আমরা রান্নার কাজে ব্যবহার করি সেই আদা দিয়েও কিন্তু খুব সুন্দর মতো মশা, মাছি এদেরকে তাড়িয়ে নেওয়া যায়। খুব সামান্য পরিমাণ আদা একটুখানি গ্রেট করে নেব। তবে খেয়াল রাখবে কোনো রকম খোসা যেন আদার না ছাড়ানো হয়। খোসা সমেত আদাই কিন্তু এখানে একটুখানি আমি গ্রেট করে দেবো, প্রায় ১ চামচ পরিমাণ। তো এখানে আদা আর রসুন দিয়ে আমি কিন্তু এই মিশ্রণটা তৈরি করলাম। এরপর এটাকে রেখে দেবো একটা সাইডে। আর বাকি আরো একটা প্রসেস আমি শুরু করে দিলাম। তো তার জন্য দেখো বন্ধুরা, এখানে একটা পাত্রের মধ্যে আমি বসিয়ে দিয়েছি বেশ খানিকটা জল। প্রায় এখানে ২ থেকে ৩ কাপ পরিমাণ জল দিয়েছি। জলটা হালকা ফুটতে শুরু করলে কিন্তু এর মধ্যে বেশ কতগুলো ইনগ্রিডিয়েন্টস মেশাবো। পরপর স্টেপ বাই স্টেপ পদ্ধতিটা তোমরা ফলো করতে থাকো। হালকা দেখো জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেবো ২ টো শুকনো লঙ্কা। হ্যাঁ বন্ধুরা, শুকনো লঙ্কার যে ঝাঁঝালো একটা গন্ধ, সেই গন্ধ কিন্তু একেবারেই মশারা সহ্য করতে পারে না। তবে অবশ্যই ডাঁটিটা কিন্তু ভেঙে দিলে হবে না, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ঝাঁঝালো গন্ধ হয়ে যাবে। শুকনো লঙ্কাটা দেওয়ার পর দিয়ে দেবো ১ চামচ পরিমাণ হলুদ। ঘরে যদি অর্গানিক হলুদ থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারো। না হলে প্রত্যেকদিন রান্নার যে হলুদ ব্যবহার করি সেই হলুদ দিয়ে দেবে। হলুদটা দেওয়ার সাথে কিন্তু গ্যাসের আগুনটা কমিয়ে দেবো। না হলে কিন্তু হলুদের যে কালারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তারপর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। হ্যাঁ বন্ধুরা, লঙ্কার গুঁড়ো বা গোটা লঙ্কা যদি এইভাবে প্রসেসটায় ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ আসবে। আর যেই গন্ধের জন্য কিন্তু মশারা একেবারেই ঘরে আসবে না। আর একেবারে কিন্তু ঝাঁঝালো যেকোনো গন্ধ মশারা সহ্য করতে পারে না। এরপর হালকা ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেবো রসুনের খোসা আর গ্রেট করে রাখা আদাটা। এবার কিন্তু আর বেশি ফোটাবো না। কেননা বেশি ফোটালেই কিন্তু আদার যে একটা স্ট্রং গন্ধ সেটা উবে যাবে। তাই একদম কম আঁচে এটাকে হালকা করে ফুটতে দেবো। এদিকে ফুটতে থাকুক, ওদিকে আমি একটা সাবানকে নিয়ে নিয়েছি। ঘরে থাকা যেকোনো ধরনের সাবান তোমরা ব্যবহার করতে পারো। তো এই ধরনের যদি সাবান তোমাদের কাছে থাকে, আর তো সেই সাবানটা তোমরা হালকা করে গ্রেট করে নেবে। যদি কোনো নিম বা কোনো গ্লিসারিন যুক্ত সাবান থাকে, সেই সাবানগুলো নিলে কিন্তু এক্ষেত্রে খুব ভালো কাজ দেবে। তো সাবানটাকে খুব সামান্য পরিমাণে একটুখানি গ্রেট করে নেবো। প্রায় ১ চামচ পরিমাণ এখানে আমি গ্রেট করে নিয়েছি। এরপর এই গুঁড়ো সাবানটাকে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। তোমরা কিন্তু এই সাবানের পরিবর্তে কখনোই ডিটারজেন্ট এই ক্ষেত্রে ব্যবহার করবে না। তো ভালো করে এই সাবানটা দেওয়ার সাথে কি করব, এর মধ্যে দিয়ে দেবো শ্যাম্পু। তো তোমাদের কাছে যদি জেল শ্যাম্পু থাকে সেক্ষেত্রে জেল শ্যাম্পু ব্যবহার করবে। না হলে কোনো রকম শ্যাম্পু এক্ষেত্রে ব্যবহার করার দরকার নেই। কেননা জেল শ্যাম্পুর মধ্যে কিন্তু একটা মিন্ট ফ্লেভার থাকে, ঠান্ডার একটা ভাব থাকে। তো সেটা কিন্তু এই প্রসেসটার জন্য খুব ভালো একটা কাজ করবে। তো তাই জন্য এখানে আমি প্যান্টিনের যে
জেল শ্যাম্পু হয় সেটাই ব্যবহার করলাম। তোমরা নানান রকম কোম্পানির কিন্তু জেল শ্যাম্পু পাবে। তো জেল শ্যাম্পুটাই ব্যবহার করার চেষ্টা করবে। ভালো করে আমি একটা চামচের সাহায্যে মিশিয়ে দিচ্ছি। এবার প্রায় সমস্ত কিছু দেওয়া মোটমাট শেষের পথে। এরপর দেখতে পাচ্ছ বন্ধুরা, জলটাকে মেশানোর পর কিন্তু জলের কালারটা বেশ খানিকটা চেঞ্জ হয়ে এসছে। এইরকম যতক্ষণ না কালারটা হবে ততক্ষণ তোমরা ফুটিয়ে যাবে। আর বেশ খানিকটা জলটা কিন্তু কমেও এসছে প্রায়। ফোটার পর কিন্তু জলটা প্রায় 30% কমে যাবে। এই পর্যায় পর্যন্ত ফুটিয়ে এইরকম কালার অবধি না হওয়া অবধি কিন্তু অপেক্ষা করতে হবে। তারপর গ্যাসটা অফ করে দিয়েছি। এবার এখানে আমি একটা স্ট্রেনারের সাহায্যে জলটাকে ছেঁকে নিচ্ছি। তো এই জলটা ছেঁকে নেওয়ার পর যে মিশ্রণটা রয়েছে সেটাকে আমরা ফেলে দেবো। এটা আর কোনো কাজে আসবে না। আর এই জলটা প্রায় ০.৫ ঘন্টা ১ ঘন্টা রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না ঠান্ডা হচ্ছে। সম্পূর্ণ ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে এখানে আমি নিয়ে নিয়েছি একটা স্প্রে বোতল। যদি তোমাদের কাছে স্প্রে বোতল না থাকে সেক্ষেত্রে যেকোনো ধরনের একটা ছোট জলের বোতলের মধ্যে মিশ্রণটাকে ঢেলে নিয়ে ঢাকনাটাকে ছোট, ছোট ছিদ্র করে দেবে। তাহলেই কিন্তু সুন্দর স্প্রে বোতল তৈরি হয়ে যাবে। যেহেতু আমার কাছে স্প্রে বোতল আছে, তাই এক্ষেত্রে আমি স্প্রে বোতলটা ব্যবহার করছি। স্প্রে বোতলের মধ্যে সলিউশনটা দিয়ে খুব সুন্দর একটা সলিউশন তৈরি হলো, যেটা কিনা মশা, মাছি এগুলো মারার কাজে খুব ভালো কাজ করবে। আর এই সলিউশনটা যেহেতু অর্গানিক ভাবে তৈরি, তাই বাড়ির মানুষদের ছোট থেকে বড় কারোরই কিন্তু কোনো রকম সমস্যা হওয়ার কথা না। যেহেতু একটু লঙ্কার গুঁড়ো রয়েছে তাই হালকা একটু ঝাঁঝালো গন্ধ হতে পারে। কিন্তু সেটা কিন্তু একেবারে খুব একটা ক্ষতি করবে না মানুষের শরীরে। যেরকম কৃত্রিম বা যেরকম আমরা বাজার চলতি কেমিক্যাল যুক্ত জিনিসপত্র মশার জন্য ব্যবহার করি, কয়েল, স্প্রে, ধূপ, এগুলো যেরকম শ্বাসকষ্ট বা অ্যালার্জি বা এই ধরনের রোগ ব্যাধি ডেকে আনে, কিন্তু এই স্প্রেটা কিন্তু কোনো রকম ক্ষতি করবে না। তো এই স্প্রেটা আমরা কিন্তু ঘরের যেকোনো জায়গাতেই ব্যবহার করতে পারবো। ঘর, রান্নাঘর, পায়খানা, বাথরুম, আসবাবপত্রের নিচে যেই সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে মশামাছি বা মশা, টিকটিকির উপদ্রব, সমস্ত জায়গাতেই স্প্রে করতে পারবো। আর যেহেতু এটার মধ্যে হালকা একটু হলুদ দেওয়া রয়েছে, তাই টয়লেটে দেওয়ার পর কিন্তু সাথে, সাথে একটু জল দিয়ে দেবে। তাতে কিন্তু আর হলুদ দাগটা বসবে না। তো এইভাবে টয়লেটের পিছন দিকে কোমোডের যে চিপা-চাপা অংশগুলো রয়েছে বা জানলার দিকে বা ফুল গাছের টব, যেখানে প্রচুর পরিমাণে জল জমে দেখা যায় বাড়ির আশেপাশে, নদী, নালা, নর্দমা, ড্রেন, এমনকি আসবাবপত্রের নিচে, কোণা-কানাচিতে সমস্ত জায়গাতেই কিন্তু এই স্প্রেটা করা যাবে। কোনো রকম সাইড এফেক্ট নেই। এমনকি এই জলটা কিন্তু আমাদের ঘর মোছার জলে দিয়েও কিন্তু আমরা ঘর মুছতে পারবো। তাতে কি হবে, এই যে ঝাঁঝালো একটা গন্ধ, এই গন্ধের জন্য কিন্তু ঘরের মধ্যে কোনো রকম মশা আর আসবে না। যদিও বা থাকে, তারা কিন্তু একেবারে যেরকম অল আউট হয় না? অল আউটের যে গন্ধে তারা মরে যায়, এই গন্ধেও কিন্তু তারা অনেকটা নিস্তেজ হয়ে পড়বে, মরে যাবে। তো এইরকম ভাবে যদি আমরা ঘরে কোণা-কানাচিতে এই স্প্রেটা করতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকের জন্যই অনেকটা উপকার হবে। বাজার চলতি কোনো কিছু কিনে এনে পয়সা খরচা করার যেরকম দরকার পড়বে না, সেরকম কিন্তু আমাদের শরীরেরও কোনো রকম ক্ষতি হবে না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই স্প্রেটা কিন্তু আমি ঘরের সমস্ত জায়গাতে করছি। তো এরপরে আরো একটা পদ্ধতি আছে। এই পদ্ধতিটা তোমরা যদি ব্যবহার করতে পারো তাহলে কিন্তু 100% ফলাফল পাবে। আরো একটা পদ্ধতি দেখে নাও। এই যে রসুনগুলো আমি নিয়ে নিয়েছিলাম, এখান থেকে আমি ২ কোয়া মাত্র রসুন নেব। বেশি না, মাত্র ২ কোয়া রসুন নিয়ে রসুনের খোসাটাকে আমি ছাড়িয়ে নেব। বন্ধুরা, আমরা এতদিন জানতাম লেবুর মধ্যে যদি লবঙ্গ গেঁথে রাখা যায় তাহলে কিন্তু মশার উৎপাত থেকে অনেকটা রিলিফ পাওয়া যায়। এখন থেকে বন্ধুরা ওই একটা প্রসেস তো আছেই, এই প্রসেসটাও কিন্তু দারুণ কার্যকরী। তো এখানে দেখো বন্ধুরা, ২ টো রসুন নিয়ে নিয়েছি আর রসুনের মধ্যে আমি একই প্রসেসে গেঁথে দেবো গোলমরিচ। তো যেই প্রসেসে আমরা লবঙ্গগুলোকে লেবুর মধ্যে গেঁথে রাখি, সেইভাবেই কিন্তু হালকা চাপ দিলেই কিন্তু খোসা ছাড়ানো এই রসুনগুলোর মধ্যেই গোলমরিচগুলোকে গেঁথে রাখা যাবে। তো এইভাবে দুটো একটা গোলমরিচ যদি আমরা রসুনের মধ্যে গেঁথে তারপর এই রসুনটাকে আমরা ঘরের কোণা-কানাচিতে রেখে দিতে পারি, তাহলে এর গন্ধেও কিন্তু আর কোনো রকম মশা আমাদের ঘরে ঢুকবে না। সন্ধ্যেবেলা বা সকালবেলা এই কাজটা তোমরা অবশ্যই করবে। বা বর্ষাকালেও কিন্তু তোমরা সারাদিনই এই জিনিসটা করে রাখতে পারো ঘরের মধ্যে। তবে একটা কথা, এই জিনিসটা তৈরির পর কিন্তু ৩ থেকে ৪ দিন পর্যন্তই ঘরে রাখা যাবে। তারপর এটাকে আবার চেঞ্জ করে দিতে হবে। তো আশা করছি আজকের এই সমস্ত টিপস গুলো তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।